গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবে আজকের প্র্যাকটিস সেটে, এবং যুক্ত হওয়ার আগে তোমরা প্রত্যেকে ক্লাসটাকে একবার শেয়ার করে দিবে স্যার। এবং ক্লাসগুলো যদি ভালো লাগে, তোমরা যদি বুঝতে পারো প্রত্যেকটা জিনিস সঠিকভাবে, তাহলে অবশ্যই ক্লাসটাকে একবার ক্লাস শেষে লাইক করে দেবে। এবং তোমরা যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় তোমাদের, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখবে, তাহলে সেই জায়গাগুলোকে আমি আরও ভেঙে বোঝাবো। অলরেডি আমরা জিরো থেকে নিয়ে চলছি, তোমরা যারা একেবারে কাঁচা রয়েছো অঙ্কে, তাদেরকে নিয়ে এই ক্লাসে চলছি আমরা। অর্থাৎ প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলসে বলে দিচ্ছি। আর আমি আগের দিন যেটা বলেছিলাম তোমাদেরকে ক্লাসে, যেগুলো টপিকগুলো আমাদের ইম্পর্টেন্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের পরীক্ষায় যে টপিকগুলো থেকে আমাদের প্রশ্ন বেশি আসছে, যেমন টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ সময়, বেগ এবং দূরত্ব থেকে আছে, তারপর সরল সূত্র থেকে আছে, তারপরে আমাদের আর কিছু কিছু চ্যাপ্টার আছে, পরিমিতি থেকে আছে। তাহলে আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারগুলো আমরা কনসেপ্ট ওয়াইজ, অর্থাৎ চ্যাপ্টার ভিত্তিক কিছু আলোচনা করব। টাইপগুলো, প্রত্যেকটা টাইপ আমরা এমনভাবে ডিসকাস করব যেন সেই টাইপের বাইরে আমাদের পরীক্ষায় না আসে। এবং আমি তোমাদের সিলেবাস খুব সুন্দরভাবে ডিজাইন করে রেখেছি, প্রত্যেকটা টাইপ ওয়াইজ আমি করে রেখেছি। আমি ভেবেছি যে তোমাদেরকে রবিবার সময়, দূরত্ব, সময়, বেগ এবং দূরত্ব, অর্থাৎ টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের কনসেপ্ট ক্লাস, অর্থাৎ চ্যাপ্টার ভিত্তিক ক্লাস শুরু করাবো। সময়, বেগ এবং দূরত্ব, অর্থাৎ টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সে 4 ধরনের টাইপ আছে। সেই 4 ধরনের টাইপের আবার প্রত্যেকটা টাইপ রয়েছে, সেই টাইপগুলো আমি তোমাদেরকে কমপ্লিট করাবো। এবং এমন সূক্ষ্মভাবে বলে দেবো তোমাদেরকে জিনিসগুলো, যে আর কোনোদিন তোমাদেরকে সেই ক্লাসের বাইরে কোনো জায়গা থেকে পড়ার প্রয়োজন পড়বে না। ডাব্লিউবিপিতে, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে, তার বাইরে কোনো প্রশ্ন আসবে না। পূজা দাস কমেন্ট করেছিল যে স্যার আমাদের চ্যাপ্টার ভিত্তিক ক্লাস দরকার। তাহলে অবশ্যই ক্লাসগুলো করাবো আমি তোমাদেরকে চ্যাপ্টার ভিত্তিক। এবং তোমরা যদি চাও যে এখনই করতে, তাহলে আমার এসএসসি জিডির এই প্লে লিস্টেই রয়েছে, এই চ্যানেলের প্লে লিস্টে রয়েছে এসএসসি জিডির আমার 56 ক্লাস রয়েছে, 56টা ক্লাস রয়েছে। সেখানে গিয়ে তোমরা দেখতে পারো চ্যাপ্টার ভিত্তিক আমি প্রত্যেকটা টাইপ ধরে ধরে একেবারে সূক্ষ্মভাবে করিয়ে রেখেছি। তোমরা সেখান থেকে চাইলে আপাতত দেখতে পারো। কিন্তু নেক্সট রবিবার তোমাদের সময়, বেগ এবং দূরত্ব, অর্থাৎ টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের আমরা পুরো চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করবো। একদিনে তো হবে না, একদিনে যতটুকু করে হবে আমরা চেষ্টা করব। তাহলে রবিবার তোমরা অবশ্যই স্যার সকাল 6:30-এ যুক্ত হয়ে যাবে প্রত্যেকে, এবং ক্লাসটা অবশ্যই স্যার তোমরা প্রত্যেকে শেয়ার করে দিবে একবার করে, যেন সবাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পায়। চলো, প্রথম প্রশ্ন রয়েছে প্রত্যেক দিনের মতো স্যার। প্রত্যেকটা প্রশ্ন বোর্ডে আসা মাত্র আমি করার আগে তোমরা অবশ্যই একবার স্যার করার চেষ্টা করবে। ভুল করো কিন্তু করার চেষ্টা করো। এইভাবে যদি আমরা করি, তাহলে স্যার আমাদের প্র্যাকটিস এবং রিভিশন ক্লাসের মধ্যেই হয়ে যাবে। এবং ক্লাস শেষে আর একবার তোমরা জিনিসগুলোকে দেখে নাও, তাহলে দ্বিতীয়বার আর আমার প্র্যাকটিসের প্রয়োজন পড়বে না। পরীক্ষার আগে জাস্ট একবার রিভিশন করে নিলেই হবে। আর রিভিশন এবং প্র্যাকটিস, এই দুটো জিনিস স্যার খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটা পরীক্ষায় সম্পূর্ণ প্রশ্ন করে আসার জন্য গণিতের প্র্যাকটিস এবং রিভিশন খুব প্রয়োজন। সেজন্য বারবার বলবো স্যার, যারা সচেতন, এবার তোমরা যারা পরীক্ষায় গণিতে সম্পূর্ণ মার্কস তুলতে চাও, তারা কিন্তু যেভাবে বলেছি প্র্যাকটিস এবং রিভিশন ঠিক মতো চালিয়ে যাও। আমি আশা করছি আমার ক্লাসের বাইরে একটা টাইপও আসবে না। প্রত্যেকটা টাইপ এখান থেকে কমন পেয়ে যাবে স্যার। একই টাইপের প্রশ্ন আসবে, হয়তো সংখ্যাগুলো চেঞ্জ থাকতে পারে, কিন্তু টাইপ সেম টু সেম আসবে স্যার। তোমাদেরকে সেটা চাপ নেওয়ার কোনো দরকার নেই, যেভাবে বলেছি সেভাবে তোমরা প্র্যাকটিস করে যাও। চলো, প্রথম প্রশ্ন কি বলছে, শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিমি বেগে যায় এবং ঘন্টায় 120 কিমি বেগে ফিরে আসে। শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় গতিবেগ কত? অর্থাৎ সম্পূর্ণ যাত্রায় গড় গতিবেগ কত? তাহলে দেখো, শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে যাচ্ছে, SWH, হাওড়া থেকে যাচ্ছে স্যার কোথায়? আমার নিউ জলপাইগুড়ি, NJP, নিউ জলপাইগুড়ি NJP যাচ্ছে। তাহলে দেখো, আমি যদি তোমাকে বলি যে তুমি তোমার বাড়ি থেকে স্কুলে গেলে, আবার স্কুল থেকে বাড়িতে আসলে, তাহলে সেই পথটা কতটা অতিক্রম করলে? তোমার বাড়ি থেকে স্কুলের যা দূরত্ব, স্কুল থেকে তোমার বাড়িতে ফিরতে ততটুকুই দূরত্ব কভার করতে হবে। অর্থাৎ বাড়ি থেকে তুমি যদি 1 কিলোমিটার দূরে তোমার স্কুল হয়, তাহলে স্কুল থেকে তোমার বাড়ির দূরত্ব কত হবে? 1 কিলোমিটার। অর্থাৎ দূরত্বটা কি হচ্ছে আমার? সমান। বাড়ি থেকে স্কুলের দূরত্ব যা, স্কুল থেকে বাড়িরও দূরত্ব সেম। সেম টু সেম এখানে বলছে যে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি গেল, আর নিউ জলপাইগুড়ি থেকে আবার হাওড়াতে আসলো। তার মানে সে সমান দূরত্ব কভার করেছে, গিয়েছে যতটুকু, ফিরে এসছে ততটুকু, মানে সমান দূরত্ব, অর্থাৎ ইকুয়াল ডিস্টেন্সের কথা বলছে। কার কথা বলছে স্যার? সমান দূরত্ব। এবার বলছে যাওয়ার সময় যাচ্ছে ঘন্টায় 100 কিমি। ঘন্টায় 100 কিমি মানে কি স্যার? দেখো, যাচ্ছে মানে এদিক থেকে এদিকে যাচ্ছে, স্পিডটা কত? 100 কিমি পার ঘন্টা।
স্পিডটা আমাকে এইভাবে না দিয়ে বলেছে ঘন্টায় 100 কিমি যাচ্ছে। ঘন্টায় যাওয়া মানে কি, তার গতিবেগটা হচ্ছে 100 কিমি পার ঘন্টা। তার মানে গতিবেগটা কত দিয়ে দিয়েছে স্যার, 100 কিমি পার ঘন্টা। একই রকম ফেরার সময় কি করছে, 120 কিমি পার ঘন্টায় আসছে। তার মানে ফেরার সময় কি করছে স্যার, স্পিডটা 120 কিমি পার ঘন্টাতে ফিরছে। তার মানে স্পিড যাওয়ার সময় স্পিড স্যার কত, 100 কিমি পার ঘন্টা, আসার সময় কত, 120 কিমি পার ঘন্টা। তাহলে আমি তোমাদেরকে কি বলেছিলাম আগের প্র্যাকটিস সেটগুলোতে, যখনই আমাকে সমান দূরত্বের কথা বলবে, ইকুয়াল ডিস্টেন্স, সমান দূরত্ব, যাচ্ছে যেটুকু ফিরে আসছে ততটুকু, তাহলে কি বলেছিলাম স্যার, অ্যাভারেজ স্পিড, এ ফর অ্যাভারেজ, এস ফর স্পিড বা গড় গতি সমান কত হয়ে যাবে স্যার, দেখো যাচ্ছে যতটুকু ফিরে আসছে ততটুকু, তাহলে হয়ে যাবে 2 ইন্টু প্রথম গতি যাওয়ার গতি ইন্টু আসার অর্থাৎ ফিরে আসার গতি বাই দুটো গতির যোগফল করে দিলে পেয়ে যাব আমরা গড় গতি। 2 ইন্টু দুটো গতির গুণফল বাই দুটো গতির যোগফল। আমাদের দূরত্ব কতটুকু আমার জানার কোনো প্রয়োজনই নেই, যেহেতু সমান দূরত্ব, যাচ্ছে যতটুকু ফিরে আসছে ততটুকু। তাহলে সূত্র পেয়ে গেলাম। এবার করো 2 ইন্টু 10 100 গুণিত 120 বাই 100 আর 120 কত হয়ে যাবে স্যার, 220। তাহলে কত হবে, 0 0 কাটো, 2 দ্বারা 11। তাহলে আর ভাগ যায় না, 100কে যদি 12 দ্বারা গুণ করি তাহলে কত হয়ে যাবে স্যার, 1200 বাই 11। তাহলে 1200কে 11 দ্বারা ভাগ করে দাও, 11কে 11 নামলো 1 0, এখানে 0 নেব 0, তাহলে 9 11 99। তাহলে বাঁচলো কত, 1। তাহলে 109 পূর্ণ 1-এর এটা একটা উপরে যাবে, এই 11টা নিচে আসবে। তাহলে 109 পূর্ণ 1-এর 11 কিমি পার ঘন্টা হয়ে যাবে আমাদের কি স্যার উত্তর। তাহলে গড় গতিবেগটা কত হয়ে গেল স্যার, 109 পূর্ণ 109 পূর্ণ 1-এর 11 কিমি পার ঘন্টা। তাহলে ইকুয়াল ডিস্টেন্স মনে রাখবে। যদি আমাকে এভাবে বলতো যে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি গেল এতটুকু, আবার এখান থেকে ধরো আর অন্য জায়গাতে গেল এতটুকু, এবং বলে দিল যে নিউ জলপাইগুড়ি অর্থাৎ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির দূরত্ব যদি 100 কিমি হয়, তাহলে এই নিউ জলপাইগুড়ি থেকে আর দার্জিলিং গেল 100 কিমি। তাহলে দেখো দুটোই যাচ্ছে 100 100, তাহলে কিন্তু আমাদের এই ডিস্টেন্সটা ইকুয়াল। এক্ষেত্রেও কিন্তু আমরা সমান দূরত্ব পাচ্ছি, তাহলে এক্ষেত্রেও আমাদের ফর্মুলাটা পড়বে এইটা 2 ইন্টুটা। বুঝে গেলে, এই টাইপেরও বলতে পারে, গিয়ে ফিরে আসছে এই টাইপেরও বলতে পারে। এখান থেকে আমাদের কনসেপ্ট ক্লিয়ার স্যার। পরের প্রশ্ন দেখব, চলো। ট্রেন সম্পর্কিত প্রত্যেকটা প্রশ্ন স্যার কিন্তু আমাদের গুরুত্ব। একটা প্রশ্ন স্যার 100% তুমি লিখে নাও যে ট্রেন সম্পর্কিত 1 থেকে 2টো প্রশ্ন আসবে, নৌকা এবং স্রোত থেকে একটা আসবেই, এবং চোর পুলিশ সংক্রান্ত ভাগ্য ভালো থাকলে একটা আসবে। সেই জন্য আমি টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টার ওয়াইজটা রবিবার আমি করাবো তোমাদেরকে। প্রত্যেকটা টাইপ আগে আমি সিকোয়েন্স টাইপগুলো লিখবো এবং প্রত্যেকটা ডিটেলসে এত সূক্ষ্ম করে বলে দেবো যে দ্বিতীয়বার কোনো জায়গা থেকে পড়ার প্রয়োজন পড়বে না তোমাদের। চলো, আর ক্লাসগুলো কেমন লাগছে তোমাদের, বুঝতে কেমন পারছো স্যার তোমরা অবশ্যই জানাবে আমাকে। চলো, কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান বাণিজ্য ও কলা বিভাগে 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে, কত পার্সেন্ট স্যার, 15% বলছে বিজ্ঞান বিভাগে পড়ে। তারপরে বলছে মোট 66 জন কলা বিভাগের ছাত্র হলে কত শতাংশ বাণিজ্য বিভাগের স্টুডেন্ট অর্থাৎ ছাত্র। তাহলে দেখো কি কি বলেছে, বিজ্ঞান, তোমরা টাইম বাঁচানোর জন্য এস ফর সায়েন্সও লিখতে পারো, বিজ্ঞান। তারপরে আর কোন বিভাগের কথা বলেছে, বাণিজ্য, বি ফর বিজনেস, বাণিজ্য। আর তারপর কি বলেছে, কলা বিভাগ বা আর্টস লিখতে পারো, কলা বিভাগ। তাহলে দেখো বিজ্ঞান বাণিজ্য আর কলা বিভাগে মোট কতজন ছাত্র পড়ে, মোট কতজন রয়েছে স্যার, 120 জন ছাত্র। তার মানে টোটাল স্টুডেন্ট রয়েছে কত, টোটাল স্টুডেন্ট সংখ্যা 120। কতজন স্যার, 120। এবার তুমি দেখো আমাকে বলে দিয়েছে 120 জন ছাত্রের 15% পড়ে বিজ্ঞান বিভাগে। তাহলে 120 এর 15% কত হয়ে যাবে, 120 এর মানে কি গুণ 15% মানে কি স্যার, 15/100। তার মানে কত হয়ে যাবে, 0 0 কাটবে, 5 দ্বারা 3, 5 দ্বারা 2, 2 দ্বারা 6, তার মানে 3 6 কত হয়ে যাবে, 18। তার মানে 18 জন পড়ে স্যার কিসে, বিজ্ঞান বিভাগে। আমরা পেয়ে গেলাম 120 মোট ছাত্র রয়েছে যার 15% পড়ছে বিজ্ঞান বিভাগে। তাহলে 120 15% কত হয়ে যাবে স্যার, 15/100। তাহলে পেয়ে গেলাম 18 জন বিজ্ঞান বিভাগে পড়ে। এবার কলা বিভাগে স্যার কতজন পড়ে, আমাকে বলে দিয়েছে যে 66 জন কলা বিভাগে, তাহলে 66 স্যার কলা বিভাগে। তাহলে বলছে বাণিজ্য বিভাগে কতজন পড়বে। তোমার কাছে 120 টাকা আছে, তুমি তোমার একটা বন্ধুকে 18 টাকা দিয়ে দিলে, একটা বন্ধুকে
66 টাকা দিয়ে দিলে, 66 টাকা দিয়ে দিলে, তাহলে 3 নম্বর বন্ধুকে তুমি কত টাকা দেবে? তারপরে যে টাকাটা তুমি দিয়ে দিয়েছো সেই টাকাটার যোগফল থেকে আমি মোট টাকাটা বাদ দিয়ে দিব। তার মানে স্টুডেন্ট ছিল 120, 120 থেকে বাদ দিয়ে দিব 18 যোগ 66। যেহেতু এরা কি হয়ে গেছে আমার বিজ্ঞান আর কলা বিভাগে আছে, তার মানে বাকি যেটা থাকবে তারা কি থাকবে বাণিজ্য বিভাগে। তাহলে মোট থেকে আমরা বাদ দিয়ে দিব এটা, 8 6 14 4 হাতে তাহলে 1 6 7 আর 8, তাহলে বাদ দিয়ে দাও। 10 থেকে 4 বাদ 6, 12 থেকে 9 বাদ 3, তার মানে পেয়ে যাবো আমরা 36 জন। তার মানে বাণিজ্য বিভাগে স্যার কতজন পড়বে? স্যার বাণিজ্য বিভাগে পড়বে 36 জন। আশা করি বুঝতে পেরেছো। চলো, একেবারে বেসিক প্রশ্ন ছিল, কিছু ছিল না প্রশ্নে। পরের প্রশ্ন স্যার দেখবে প্রত্যেকে করার চেষ্টা করবে। চলো স্যার প্রত্যেকে করো, 30 সেকেন্ড সময় থাকবে, আর এই অঙ্কটার জন্য প্রত্যেকে করবে। চলো, আশা করি তোমরা করতে পেরেছো। অঙ্কটা খুব সুন্দর অঙ্ক ছিল, এর আগেও আমি ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, কনসেপ্ট থেকে বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে। কি বলছে, কোনো ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় পেলে মোটের ওপর কত ছাড় পেলেন? অর্থাৎ তুমি একটা দোকানে কোনো কিছু কিনতে গেলে, যেখানে দোকানদার তোমাকে প্রথমে বলছে যে 10% আমি ছাড় দেবো, এবার তুমি 10% ছাড় নেওয়ার পরে বলছো যে আরও আমি 20% ছাড় নেবো, আবার তোমাকে দোকানদার 20% ছাড় দিলে, তাহলে এই 10% এবং 20% ছাড় দেওয়ার পরে তুমি মোট যত টাকা ছাড় পেলে, তাহলে বলছে আমাকে যে যদি দুইবারে ছাড় না দিয়ে একেবারে যদি কত পার্সেন্ট ছাড় দিলে, তাহলে আমি এই 10% এবং 20% ছাড় দেওয়ার পরে যত টাকা ছাড় পেয়েছিলাম সেই ছাড়ের সমান হবে। তাহলে দেখো কিছুই নেই অঙ্কে, কত পার্সেন্ট ছাড় দিয়েছে? প্রথমে 10%, আবার দিয়েছে 20%। তাহলে আমরা 10% স্যার ভ্যালু কি জানি? স্যার 10%-এর ভ্যালু জানি 1/10, অর্থাৎ 10/100 কাটাকাটি করতে গেলে 1/10 পাবো। 20%-এর ভ্যালু কি স্যার? 20/100 কাটাকাটি করতে গেলে 1/5 পাবো আমরা, তাই তো? এবার এখান থেকে তুমি দেখো ছাড় কার উপরে হয়? ছাড় সবসময় মার্কেট প্রাইজের উপরে। মার্কেট প্রাইস বলতে কি, বাজার মূল্যের উপরে ছাড় সবসময় হয়, অর্থাৎ প্যাকেটে যত টাকা লেখা থাকে তার উপরে আমরা ছাড় পাই। তাহলে ছাড় হয় কার উপরে? বাজারের মূল্যের উপরে, অর্থাৎ মার্কেট প্রাইজের উপরে। আর ছাড় দিয়ে বিক্রি করি কিসে? সেলিং প্রাইস, অর্থাৎ বিক্রয় মূল্যতে। তার মানে যদি 10 টাকা যদি মার্কেট প্রাইস হয় নির্ধারিত মূল্য, তাহলে 1 টাকা ছাড়, তাহলে বিক্রি করবে কত টাকাতে? 9 টাকাতে। 5 টাকা যদি মার্কেট প্রাইস হয় তাহলে 1 টাকা ছাড়, তাহলে স্যার বিক্রি করবে কততে? 5 থেকে 1 বাদ দিব 4 টাকাতে। তাহলে দেখো এবার গুণ করে দাও, 5 10 50 আর 4 9 36। সামনে 50 টাকার জিনিস বিক্রি করছে স্যার কততে? 36 টাকাতে। তাহলে কত টাকা ছাড় পাচ্ছে স্যার? 50 থেকে 34 বাদ দিব 14 টাকা। 14 টাকা ছাড় পাচ্ছে মোট। 10% 20% ছাড় দেওয়ার পরে 14 টাকা ছাড় পাচ্ছে কত টাকার মধ্যে? 50 টাকার মধ্যে। তাহলে 100তে কত স্যার? ইন্টু 100% করে দেবো, 50 2 100, তাহলে 14 2 28% হয়ে যাবে আমাদের উত্তর। তার মানে কত পার্সেন্ট স্যার ছাড় পেয়েছে? একক ছাড়টা কত হয়ে যাবে স্যার? মোটের উপর ছাড়টা হয়ে যাবে 28%, অর্থাৎ 10% আর 20% ছাড় না দিলে 28% ছাড় দিলে আমাদের একই সমান ছাড়টা পেতাম। চলো পরের প্রশ্নে। চলো স্যার পরের প্রশ্ন দেখবে কি বলছে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস করে করে কত দূর পর্যন্ত গিয়েছে স্যার? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস করতে 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 25 পর্যন্ত। তাহলে 1 থেকে শুরু করে 25 পর্যন্ত সংখ্যার যোগফল আমাকে কত হবে বলেছে। যোগফল কত? তাহলে আমরা সূত্র কি জানি স্যার? n ইন্টু n প্লাস 1 বাই n মাইনাস 1 বাই 2। সূত্র কি স্যার? n ইন্টু n মাইনাস 1 বাই 2। মনে রাখবে n অসীম পর্যন্ত যদি বলে, 1 থেকে শুরু করে অসীম সংখ্যার পর্যন্ত যদি বলে, তাহলে n ইন্টু n মাইনাস 1 বাই 2 হয়ে যাবে। তাহলে দেখো nটা কি স্যার? মোট পদ সংখ্যা, লাস্টেরটা, লাস্টে কত আছে? 25, তাহলে 25 গুণিত n এর মান 25 মাইনাস 1 বাই হয়ে যাবে 2, তাহলে কত হয়ে যাবে? 25 গুণিত 25 থেকে 1 বাদ হয়ে যাবে 24 বাই 2, তাহলে কাটো 12 2 24, তাহলে 5 বরং 60 30। তাহলে কত হয়ে যাবে স্যার? যোগফলটা আমাদের যোগফলটা হয়ে যাবে স্যার 30। আশা করি বুঝতে পেরেছো। সূত্রটা মনে রাখবে, 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n মাইনাস 1 বাই 2। nটা কি? শেষের পদটা বাই 2। n যেখানে হচ্ছে শেষের পদটা, শেষের পদ অর্থাৎ মোট কতগুলো পদ আছে। চলো পরের প্রশ্ন দেখবে কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থে 20% হ্রাস করা হয়।
একটি আয়তক্ষেত্র রয়েছে যার দৈর্ঘ্য এবং প্রস্থটাকে স্যার কি করছে আমার 20% করে হ্রাস করছে। তাহলে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পায় আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে দেখো এটা আমার একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য আর প্রস্থকে কত পার্সেন্ট হ্রাস করছে স্যার 20%। 20%-এর ভ্যালু কি জানি 1/5, 20/100 কাটাকাটি করতে গেলে 1/5, অর্থাৎ দৈর্ঘ্য দেখো আগে কত ছিল লিখো আর এখন, অর্থাৎ হ্রাস করার পরে আগে আর এখন। আগে দৈর্ঘ্য কত ছিল আর প্রস্থ কত ছিল, তাহলে দেখো 20% হ্রাস করেছে। তার মানে আগে যদি আমার দৈর্ঘ্য 5 হয়ে থাকতো তাহলে এখন 1 কমে গিয়েছে, যেহেতু হ্রাস করেছে তার মানে 1 কমিয়ে দিলে কত হয়ে যাবে স্যার 4। এবার দেখো প্রস্থ আমার 20% হ্রাস করেছে, তার মানে প্রস্থ যদি আগে 5 থাকতো তাহলে এখন 1 কমিয়ে দিয়েছে, তাহলে করে দিয়েছে কত 4। তার মানে আগে এদের কি বলেছে এবার আমাকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পায়। তাহলে ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি, ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দাও, তাহলে 5 গুণিত 5, তাহলে কত হয়ে গেল 25। তার মানে আগে কত ছিল স্যার ক্ষেত্রফল 25, আর এখন কত হয়ে গেছে 4 গুণিত 4 সমান 16। তার মানে আগে ছিল 25, এখন হয়ে গেছে 16। তাহলে কত কমেছে স্যার ক্ষেত্রফলটা, 25 থেকে 16 বাদ দিব, 9 কমেছে। কত থেকে স্যার 25 থেকে। তাহলে শতকরা অর্থাৎ 100%-এ কত, তাহলে 4/25-এ 104, 9 36, তাহলে কত পার্সেন্ট কমেছে স্যার 36% কমে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখবে। কি বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি আমার কত হবে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো এখানে 4 অঙ্কের আগে ক্ষুদ্রতম সংখ্যা লিখো। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি 1 দিয়ে 3টা শূন্য। দেখো একটা অঙ্ক, দুইটা অঙ্ক, তিনটা অঙ্ক, চারটা। 4 অঙ্ক মানে কি যেখানে 4টা অঙ্ক থাকবে, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে 3টা শূন্য, হয়ে গেল 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার বলেছে পূর্ণবর্গ। পূর্ণবর্গ মানে কি স্যার কোনো কিছুর স্কোয়ার হতে হবে, কোনো সংখ্যার পারফেক্ট স্কোয়ার হতে হবে। 10-এর স্কোয়ার 100। এভাবে দেখবো যে 1000 কি কারো স্কোয়ার, প্রথমে দেখবো 1000 কারো স্কোয়ার না, তার মানে 1000 হবে না। এবার অপশন থেকে আমরা পিক করব যে প্রথমটা কি রয়েছে, হাজারের পরে সবচেয়ে ছোট সংখ্যা কি রয়েছে অপশনের মধ্যে 1024। তার মানে 1024টাকে আমরা নিব, 1024কে দেখবো যে এটা কারো পারফেক্ট স্কোয়ার কিনা। তাহলে দেখো 1024 কিন্তু 32-এর স্কোয়ার। দেখে নাও করে কিভাবে আমরা পারফেক্ট স্কোয়ার বের করি স্যার, ডান দিক থেকে দুটোর উপরে দাগ দাও। এবার দেখো দিয়ে দিলাম। তারপর প্রথমে এই দুটোকে ভাগ করো কোনো সংখ্যা দ্বারা যেন এর বেশি না হয়। তাহলে 3 দ্বারা দিব, 3 দ্বারা গুণ করলে কত 3 3-কে 9, আমি 3 দ্বারা দিলাম, 3 উপরে বসাও, তাহলে নামলো কত স্যার 1। এবার 1-এর পরে এবার কি আসবে, উপরে জোড়া জোড়া করে দাগ আছে, তার মানে জোড়া জোড়া করে নামিয়ে দাও। তাহলে 3, এই 3টা এখানে এসে কত হয়ে যাবে স্যার 2 গুণ করে দাও 6, 3-এর 2 গুণ নামাবো এখানে 6। এবার দেখো 2 দ্বারা দাও, 2 দ্বারা করলে কত স্যার 2 দুনা 4 আর 6 2-এ 12, তবে এই দুইটা আবার এখানে বসিয়ে দেবো। তাহলে কার স্কোয়ার হয়ে যাবে স্যার 1024টা হয়ে যাচ্ছে, 1024 হয়ে যাচ্ছে আমার কার 32-এর স্কোয়ার। তার মানে 1024 একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেলাম। পূর্ণবর্গ মানে কি বললাম, কোনো একটা সংখ্যার পারফেক্ট স্কোয়ার হতে হবে, আর পারফেক্ট স্কোয়ার কার হলো 32-এর। তার মানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল 4 অঙ্কের পূর্ণবর্গ কি আমার 1024, এখান থেকে পেয়ে গেলাম। চলো পরের অঙ্ক দেখবে স্যার। আবার তাহলে পরিমিতি চ্যাপ্টার থেকে স্যার অঙ্ক কি বলছে আমার, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মাঠের ক্ষেত্রফল 338 বর্গমিটার হলে তার পরিসীমা কত হবে। তাহলে দেখো একটা আয়তাকার কি বলছে, আয়তাকার মাঠের দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের দ্বিগুণ। তার মানে দেখো আয়তাকার মাঠের দৈর্ঘ্য এটা ধরে নিলাম আমার সেই আয়তাকার মাঠটা। এবার দৈর্ঘ্যটা কি হবে স্যার, দৈর্ঘ্যটা দেখো বলছে দৈর্ঘ্যটা হবে প্রস্থের দ্বিগুণ। যদি প্রস্থ যদি আমার x মিটার হয়, প্রস্থ যদি x মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে স্যার প্রস্থের দ্বিগুণ। তাহলে 2x হয়ে যাবে, 2 গুণ মানে কি দৈর্ঘ্যটা হয়ে যাবে 2 গুণিত প্রস্থ, তাহলে প্রস্থের দ্বিগুণ অর্থাৎ প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে কত 2x। এবার বলেছে মাঠের ক্ষেত্রফল হচ্ছে 338 বর্গমিটার। তাহলে দেখো দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি জানি স্যার আমরা আয়তাকার মাঠের দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তারপরে দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে দিলে কি পেয়ে যাবো স্যার আয়তাকার মাঠের ক্ষেত্রফল। তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্রফলটা আমাকে কত বলে দিয়েছে 338। আমরা এখান থেকে কত পেলাম স্যার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা হচ্ছে আয়তাকার মাঠের ক্ষেত্রফল, আর যার মানটা আমাকে বলে দিয়েছে 338 বর্গমিটার। তাহলে এখান থেকে আমরা করব 2
এক্স ইন্টু এক্স, তাহলে কত হয়ে যাবে এক্স স্কোয়ার সমান কত 338। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালুটা কত হয়ে যাবে স্যার, কেটে দাও এটা দ্বারা, 2 1 কে 2, 6 2 12, 9 2 18, তাহলে এক্স স্কোয়ার সমান 169। তাহলে এক্স সমান কত হয়ে যাবে, এই স্কোয়ারটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে কত হবে রুট আন্ডার 169। তাহলে 169 মানে কত স্যার, রুটের মধ্যে 169 মনে হচ্ছে 13 স্কোয়ার, তাহলে বের হবে কত 169কে আমরা লিখতে পারি 13 গুণিত 13, 13 স্কোয়ার, তাহলে রুট থেকে একটা 13 বেরিয়ে যায়। তাহলে এক্স এর মানটা কত পেয়ে গেলাম 13। এবার আমাকে বলেছে তবে পরিসীমা কত, আয়তক্ষেত্রের পরিসীমা কত। তাহলে দেখো এক্স এর মান যদি 13 হয় তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত ছিল এক্স, তাহলে প্রস্থ এক্স এর ভ্যালুটা কত পেয়ে গেলাম 13, তাহলে দৈর্ঘ্য কত ছিল স্যার 2x, তাহলে 2x এর ভ্যালু কত হয়ে যাবে 2 গুণিত 13, 13 2 26, তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম 26, প্রস্থ 13। তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি জানি স্যার, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। তাহলে দেখো 2 গুণিত দৈর্ঘ্য কত আছে স্যার, দৈর্ঘ্য আছে 26 আর প্রস্থ কত 13, তাহলে 26 আর 13 যোগ করলে কত হয়ে যাবে স্যার 39, 3 9, তাহলে কত হয়ে যাবে 9 2 18 8, তাহলে 1 6 আর 1 7, তাহলে 78 কি ছিল মিটারে ছিল, মিটার। তাহলে দেখো আমরা পরিসীমা স্যার কত পেয়ে গেলাম 78 মিটার। তাহলে পরিসীমা মানে কি স্যার, দেখো সূত্র মনে রাখার কোনো প্রয়োজন নেই, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ করছি, আমার এটা কোনো রকম মনে রাখার দরকার নেই। পরিসীমা মানে কি, এখান থেকে তুমি এটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য যোগফল, চারটা বাহুর যোগফল করলে তুমি পরিসীমাটা পেয়ে যাবে। তাহলে পরিসীমা দেখো, দৈর্ঘ্যটা বললো আমি কত পেলাম, দৈর্ঘ্যটা 26 সেমি 26 মিটার, আর প্রস্থটা কত 13, তাহলে এটা 26 হলে এটাও তো আমার দৈর্ঘ্য, তাহলে এটাও 26, এটা 13 হলে এটাও 13 হবে। তাহলে দেখো 26 আর 26 যোগ করে দাও, 26 আর 24 কত স্যার 52, 52 আর এদিকে 13 আর 13 কত 26, তাহলে চারটা বাহুর যোগফল করলেই পেয়ে যাবো আমরা 78 মিটার। পরিসীমা মানে হচ্ছে চারটা বাহুর যোগফল, পরিসীমা মানে কি স্যার চারটা বাহুর যোগফল, এটা স্যার তোমরা সবসময় মনে রাখবে। আর ক্ষেত্রফল কিভাবে বের করবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করে দিলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে মুখস্থ করে স্যার সবসময় কিন্তু আমাদের চলবে না, জিনিসগুলো কনসেপ্টের সঙ্গে বুঝে নিতে হবে আমাদেরকে। তাহলে পরিসীমা কি বলে দিলাম, চারটা বাহুর যোগফল, আর ক্ষেত্রফলের ফর্মুলাটা কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে দিলে হবে, এই দৈর্ঘ্য আর এই প্রস্থের গুণফল করে দিলেই হয়ে যাবে আমাদের কি ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখবে কি বলছে, 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে 2 বার পরিক্রম করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ 9 কিমি পার ঘন্টা হয়। দেখো পরিমিতি মনে হবে যে পরিমিতি চ্যাপ্টারের, কিন্তু পরিমিতি আর টাইম স্পিড ডিস্টেন্স এই দুটো চ্যাপ্টারের কিন্তু মিক্স কোশ্চিন, এটা আমার দুটো চ্যাপ্টারের পরিমিতি এবং সময় বেগ দূরত্ব এই দুটো চ্যাপ্টারের মিক্স কোশ্চিন। দেখো কি বলছে, 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে 2 বার পরিক্রম করতে, এটা আমার বর্গক্ষেত্র। আর বর্গক্ষেত্র মানে কি স্যার জানি, যার চারটা বাহু সমান, বর্গক্ষেত্র মানে কি যার চারটা বাহু সমান। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে 45 মিটার, তার মানে এটা 45 এটাও 45 হবে, যেহেতু চারটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে এটাও 45 স্যার এটাও 45। তাহলে এর পরিসীমা কত হয়ে যাবে স্যার, একটু আগে আমি কি বললাম যে চারটা বাহুর যোগফল, তাহলে 45 45 90, 45 45 90, তাহলে হয়ে গেল 180। তার মানে তুমি বলছে যে এই বর্গাকার 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে 2 বার পরিক্রম করতে, চারিদিকে 2 বার পরিক্রম করতে, অর্থাৎ এখান থেকে তুমি শুরু করলে এই বরাবর হাঁটলে এই বরাবর হেঁটে এখানে আসলে কতবার হলো একবার, আবার তুমি এখান থেকে এখানে আসলে এখান থেকে এখানে গেলে আবার এখানে আসলে, তাহলে কতবার হলো স্যার 2 বার। তার মানে একবার যাচ্ছ তো কতগুলো পথ আমাকে অতিক্রম করতে হচ্ছে, একবারে করতে হচ্ছে চারটা বাহুর যোগফল 180 মিটার, তাহলে 2 বারে কত করতে হবে ইন্টু 2, তাহলে 2 বারে কত করবে 8 × 36 360 মিটার। তাহলে 2 বারে স্যার কত করলে তুমি 360 মিটার তুমি কি করলে দৈর্ঘ্য অতিক্রম করলে। এবার বলে দৈর্ঘ্য দূরত্বটা পেয়ে গেলাম, ডিস্টেন্সটা পেয়ে গেলাম আমি। এবার বলেছে যে তার গতিবেগ 9 কিমি পার ঘন্টা, এবার স্পিডটা কত বলে দিয়েছে 9 কিমি পার ঘন্টা স্যার। তাহলে দেখো আমি কি বলেছিলাম, এককগুলোকে একই ইউনিটে পরিণত করতে হবে। দেখো 360 কি আছে মিটার আছে, আর এখানে কি 9 কিমি পার ঘন্টা কিমিতে আছে, তার মানে আমাকে কিমি পার ঘন্টাটাকে কিতে নিয়ে যেতে হবে স্যার মিটার পার সেকেন্ডে, মিটারের সঙ্গে কার সম্পর্ক মিটার পার সেকেন্ডে। তাহলে 9 কিমি পার ঘন্টা সমান কত হয়ে যাবে স্যার, কিমি পার ঘন্টা থেকে কিসে যাচ্ছি মিটার পার সেকেন্ডে। তাহলে কি বলেছিলাম, বড় থেকে যখনই ছোটোর দিকে যাবো তাহলে ছোটটা উপরে
ছোটোটা উপরে, 5 উপরে, 18 নিচে, তাহলে 5/18 দ্বারা গুণ করে দাও, হয়ে যাবে আমার কি মিটার পার সেকেন্ড। তাহলে 9 2 18, তাহলে থাকলো কত 5/2 মিটার পার সেকেন্ড। তাহলে এবার দেখো টাইম ইকুয়াল টু কি জানি, স্পিড বাই ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমাদেরকে কি বলেছে যে সময় কত লাগবে, বা স্পিড ইকুয়াল টু কি জানি আমরা, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাই তো। তাহলে টাইমটাকে এখানে পাঠাও, স্পিডটাকে এখানে পাঠাও, তাহলে টাইম সমান কত হয়ে যায় ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত স্যার 360 মিটার, স্পিডটা কত আছে 5/2, তাহলে 5 এই 2টা উপরে চলে যাবে গুণ হয়ে 5/2, 5/2, আর এটা নিচে থাকা মানে কি এই 2টা উল্টে উপরে চলে যাবে, 2টা উপরে চলে যাবে। তাহলে করে দাও 5 7 35, 5 2 10, তাহলে 72 গুণিত 2 করে দিলে কত হয়ে যাবে 2 2 4, 7 2 14। তাহলে কত সময় লাগবে স্যার 144 সেকেন্ড। কত সময় লাগবে 144 সেকেন্ড। যেহেতু আমরা স্পিডটাকে কি করেছিলাম মিটার পার সেকেন্ডে করেছিলাম, মিটার পার সেকেন্ডে করেছিলাম, তাহলে উত্তর যেটা সময়টা পাবো সেটাও হয়ে যাবে আমাদের সেকেন্ডে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। বলেছে যে বর্গক্ষেত্রে 45 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের 2 বার পরিক্রম করছে। আর বর্গক্ষেত্র মানে কি জানি আমরা, 4টা বাহুর দৈর্ঘ্য আমাদের সমান হবে 45 45 45 45। তাহলে একবার পরিক্রম করতে তাকে কত মিটার তোমাকে পথ অতিক্রম করতে হবে স্যার, 4টা বাহুর যোগফল 180 মিটার। 180 মিটার করলে আবার তুমি একবার করছো, তাহলে আবার 180 করবে, তাহলে 180 এর 180 কত হয়ে যাবে 360। তো তুমি টোটাল দূরত্ব কত গেলে কত দূরত্ব অতিক্রম করতে হলো 360 মিটার। এবার স্পিড বলে দিয়েছে 9 কিমি পার ঘন্টা, তাহলে 9 কিমি পার ঘন্টা, দূরত্ব রয়েছে মিটারে, তাহলে স্পিডটাকেও কিসে পরিণত করতে হবে মিটার পার সেকেন্ডে। তাহলে মিটার পার সেকেন্ডে করার জন্য কি করি 5/18 দ্বারা স্যার আমরা গুণ করে দিই। তাহলে 5/18 দ্বারা গুণ করলাম, পেয়ে গেলাম 5/2 মিটার পার সেকেন্ড, এত সেকেন্ড। তাহলে এবার আমরা জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, যেখান থেকে টাইমটাকে এখানে পাঠিয়ে দিলাম, স্পিডটাকে নিচে পাঠিয়ে দিলাম, তাহলে টাইম সমান কত হয়ে গেল ডিস্টেন্স বাই স্পিড। তার মানে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, পেয়ে যাব কত স্যার 144 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখবে। চলো কি বলছে 8.65 এর সঙ্গে কত যোগ করলে, অর্থাৎ 8 পয়েন্ট বলেছে 8.65 অর্থাৎ 65-র সঙ্গে কত যোগ করলে, আমি ধরে নিলাম যে এক্স যোগ করলে, কি বলেছে যোগফল, অর্থাৎ এর সঙ্গে কত যোগ করলে, আমি ধরলাম যে এক্স যোগ করলে এর যোগফলটা কত হবে বলেছে, যোগ করলে যোগফল 402 এর যোগফলটা কত হয়ে যাবে স্যার, যোগফলটা হয়ে যাবে 402 এর মানে কি গুণ 402 এর 0.3 এর সমান হবে। তার মানে বলছে 8.65-র সঙ্গে কত যোগ করলে, আমি ধরলাম যে এক্স যোগ করলে এর যোগফলটা কত হবে, সমান এর যোগফলটা হবে বলে দিয়েছে 402 এর 0.3 এর সমান হবে। তাহলে এর মানে কি গুণ কার 0.3, তার মানে 0.3। তাহলে এই দশমিকটা তুলবো স্যার, দশমিক তোলার জন্য আমি কি বলেছিলাম, নিচে দশমিকের জন্য 1, পরে একটা সংখ্যা 10 দ্বারা ভাগ করে দিব, তাই তো। এবার করে দিলাম এটা। এবার তুমি কোনাকুনি গুণ করে দাও, এটার সঙ্গে এটা, আর এটার নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে 10 দ্বারা এটাকে গুণ করবো, তাহলে কত হয়ে যাবে স্যার 8.65 ইন্টু 10, প্লাস আছে প্লাস বসিয়ে দাও, 10 আর এক্স গুণ করলে কত হয়ে যাবে স্যার 10x, তাই তো। এবার দেখো এখানে 1 দ্বারা গুণ করবো এটাকে, তাহলে 402 গুণিত 3, তাহলে দেখো এবার 865। একই রকম ভাবে এই দশমিকটা তুলতে গেলে কি হয়ে যাবে, দশমিকের জন্য 1, পরে দুটা সংখ্যা স্যার দুটা শূন্য বসিয়ে দেবো নিচে, গুণিত 10 রয়েছে প্লাস 10x সমান 3 2 6 0 3 4 12, আচ্ছা 6 হবে এটা, তাহলে 1206 পেয়ে গেলাম এখানে। তাহলে এবার দেখো এই শূন্য কাটলো, তাহলে যে কোনো সংখ্যাকে 10 দ্বারা ভাগ করলে কি হয়ে যাবে বলেছিলাম 865 বসে দাও, যেহেতু 10 আছে 10-এ কয়টা শূন্য আছে, একটা শূন্য, তাহলে একটা শূন্য মানে কি উপরে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দাও, বসিয়ে দিলাম হয়ে গেল, প্লাস 10x সমান কত হয়ে যাবে স্যার 1206। তার মানে শুধু 10x সমান কত হয়ে যাবে স্যার, 10x সমান এই 86.5টাকে উপরে গিয়ে মাইনাস করে দেবো, তাহলে 1206 থেকে করে দেবো 86.5, তাহলে 1206 থেকে 86.5 বাদ দিলে কত হয়ে যাবে স্যার 5, 6 থেকে 7 বাদ হয়ে গেল 9, আর এদিকে 10 থেকে 9 বাদ হয়ে যাবে 1 1 1, তাহলে 1195, যেহেতু এখানে দশমিক ছিল একটা সংখ্যার আগে, তাহলে এখানে একটা 10 সংখ্যার আগে দশমিক লাগিয়ে দাও, বিয়োগ করলে এটা পেয়ে যাবো কত সমান 10x সমান, তাহলে 10x সমান এটা, তাহলে x সমান কত হয়ে যাবে স্যার 1119.5 বাই এই 10টা এখানে এসে ভাগ হয়ে যাবে, যেহেতু x এর সঙ্গে কি ছিল 10টা গুণ আকারে ছিল 10 ইন্টু এক্স, তাহলে এপারে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। এবার দেখো এই দশমিকটা তুলবো, তাহলে নিচে কি করতে হবে দশমিকের জন্য 1, পরে একটা সংখ্যা 10 দ্বারা ভাগ করতে,
গুণ করে দিতে হবে নিচে। তাহলে কত হয়ে যাবে 1195 বাই 10 আর 10 গুণ করলে কত স্যার 100। আর 100 দ্বারা যদি কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে কি হয়ে যাবে, আগে সংখ্যাটা বসিয়ে দাও 11195। নিচে কটা শূন্য আছে, একের পরে দুইটা শূন্য, তাহলে দুইটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দাও, আমরা পেয়ে যাব উত্তর 111.95 হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। বলেছে 8.65 এর সঙ্গে কত যোগ করলে, আমি ধরে নেব এক্স যোগ করলে, বলেছে যে যোগ ফলটা হবে কত 402 এর 0.3, মানে 402 গুণিত 0.3, এভাবে ক্যালকুলেশন করবো, অ্যান্সার হয়ে যাবে। চলো স্যার, এটা প্র্যাকটিস করবে তোমরা ক্যালকুলেশনটা বারবার, তাহলে আশা করি আর তোমাদেরকে অসুবিধা থাকবে না। এখানে কিন্তু ক্যালকুলেশনগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, দশমিকের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। চলো পরের প্রশ্ন কি বলছে, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দীর্ঘ একটু সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো, এটা একটা ট্রেন রয়েছে, কত মিটার দৈর্ঘ্যের রয়েছে স্যার 150 মিটার, 150 মিটার। এই একটা ট্রেন যদি আমার, এখানে একটা সেতু আছে ধরো, এটা একটা সেতু, সেতুটার দৈর্ঘ্য কত বলেছে স্যার, সেতুটার দৈর্ঘ্য বলে দিয়েছে স্যার কত 200 মিটার দীর্ঘ, 200 মিটার। তাহলে 200 মিটার দীর্ঘ একটা সেতুকে কত কিমি পার ঘন্টা গতিবেগে পার করছে স্যার 70 কিমি পার ঘন্টা। স্পিডটা ট্রেনের কত বলে দিয়েছে 70 কিমি পার ঘন্টা। তাহলে বলছে সেতুটাকে পার করতে ট্রেন কত সেকেন্ড সময় নেবে আমাদেরকে জিজ্ঞাসা করছে। তাহলে দেখো, দৈর্ঘ্য কিসে রয়েছে স্যার মিটারে, স্পিড কিসে রয়েছে স্যার কিমি পার ঘন্টাতে, কিলোমিটারে রয়েছে। তার মানে আগে স্পিডটাকে কিসে পরিণত করতে হবে স্যার কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে। তাহলে 70 গুণিত কত হয়ে যাবে কিমি পার ঘন্টা, অর্থাৎ বড় থেকে ছোট দিকে যাচ্ছে মিটার পার সেকেন্ডে। তাহলে কি হবে, ছোটটা উপরে বড়টা নিচে, ছোটটা কি স্যার 5, বড়টা কি স্যার 18, তাহলে ভাগ করে দিব। আচ্ছা 2 দ্বারা দেখো 2 দ্বারা 35, 35 2 70 আর 2 দ্বারা 9, তাহলে কত হয়ে গেল স্যার উপরে 35 গুণিত 5 আর নিচে থাকলো 9 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে এবার আমরা কি জানি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমাদেরকে কি বার করতে বলেছে স্যার, টাইম বের করতে বলেছে। তাহলে টাইমটাকে এখানে পাঠিয়ে দাও, টাইম সমান কত হয়ে যাবে, স্পিডটাকে নিচে পাঠিয়ে দাও, তাহলে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে দেখো ডিস্টেন্স কত হয়ে যাবে স্যার, আমি কি বলেছিলাম, আচ্ছা দাঁড়াও, কলম রয়েছে আমার কাছে, নেই কলম, তার মানে দেখে নাও, এখানে দেখে নাও, এটা আমাদের কি স্যার ব্রিজ, আর এটা ধরে নাও এটা ট্রেন। এই ট্রেনটা কি করছে আমার ব্রিজটাকে অতিক্রম করছে, ভালো করে বুঝবে। দেখো ট্রেনটা গেল, এই মুখটা কতটুকু পথ যাচ্ছে দেখো, দেখো এইখানে দেখো, তাহলে দেখো 200 মিটার লম্বা ছিল, 200 মিটার গেল, এখান থেকে শুরু করে এটুকু কত গেল 200 মিটার। কিন্তু দেখো তো ট্রেনটা কি এখনো এই ব্রিজটাকে অতিক্রম করেছে, এখনো করতে পারেনি, কারণ পুরো ট্রেনটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে। কিন্তু ট্রেন অলরেডি 200 মিটার দৈর্ঘ্য আমার কভার করে নিয়েছে। দেখো এখান থেকে ট্রেনের মুখটা দেখো, ট্রেনের মুখটা ব্রিজের উপর দিয়ে চলতে 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 ট্রেনের শেষে গেল, ব্রিজের শেষে, তার মানে কত 200 মিটার কভার করে নিল। কিন্তু এখনো স্যার ট্রেনটা আমার কি করেছে, ব্রিজটাকে কভার করে নি, ব্রিজের উপরে আছে। এবার ট্রেনটা যদি ব্রিজটাকে কভার করতে হয় তাহলে কি করতে হবে, ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাকে ওপারে নিয়ে যেতে হবে, এভাবে করে ট্রেন তার নিজের শেষ প্রান্তটাকে ওপারে নিয়ে যাবে। তাহলে তার মানে ট্রেন নিজের দৈর্ঘ্য তো কভার করলোই, আচ্ছা ট্রেন এই সেতুর দৈর্ঘ্য তো কভার করলো প্রায়, তারপরে কি করছে ট্রেন নিজের দৈর্ঘ্যটাকেও টেনে নিয়ে যাচ্ছে। তার মানে দূরত্বটা এখানে যোগ হয়ে যাচ্ছে, কার কার না ট্রেনের দৈর্ঘ্য প্লাস হয়ে যাবে ব্রিজের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য। তাহলে দূরত্বটা স্যার কত হয়ে যাবে স্যার, এখানে দূরত্বর জায়গাতে বসিয়ে দিব ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য। আশা করি বুঝতে পেরেছো। স্পিডটা কত আছে আমার 35 গুণিত 5 বাই 9। তাহলে দেখো 150 আর 200 যোগ করলে কত হয়ে যাবে স্যার 350 বাই 35 গুণিত 5, এই 9টা কোথায় চলে যাবে স্যার উপরে। তাহলে দেখো 35 একে 35 শূন্য, 5 দুনা 10, তাহলে 9 দুয়ে 18 সেকেন্ড। কত হয়ে গেল স্যার, মজার অঙ্ক না, 18 সেকেন্ড। তাহলে মনে রাখবে, যখন কোনো ট্রেন কোনো সেতুকে, কোনো একটি ট্রেন অপর ট্রেনকে, বা একটি ট্রেন কোনো সেতুকে বা একটি প্ল্যাটফর্মকে যখনই পার করবে, যদি ট্রেন যে বস্তুটাকে পার করছে তার যদি দৈর্ঘ্য থাকে, যেমন প্ল্যাটফর্মকে পার করতে গেলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য থাকে, ব্রিজকে সেতুকে পার করছে মানে কি সেতুর দৈর্ঘ্য আছে। তাহলে এক্ষেত্রে স্যার কি হয়ে যাবে আমার ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেই বস্তুটার দৈর্ঘ্য, অর্থাৎ প্ল্যাটফর্মের বা ব্রিজের দৈর্ঘ্য। কিন্তু যখন আমার একটা ট্রেন একটা পোলকে, দাঁড়িয়ে থাকা পোলকে বা দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে ক্রস করবে, তখন কিন্তু স্যার তার দৈর্ঘ্য শুধু ট্রেনের দৈর্ঘ্যটা হয়ে যাবে, যেহেতু পোলের কোনো দৈর্ঘ্য নেই,
মানুষের কোনো দৈর্ঘ্য নেই, সেই জন্য শুধু সেক্ষেত্রে কী হয়ে যাবে স্যার, ট্রেন দৈর্ঘ্য। সেই জন্য আমি এই ট্রেন সম্পর্কিত যত টাইম, স্পিড এবং ডিস্টেন্সের যতগুলো সাব টাইপ রয়েছে এবং ট্রেন সংক্রান্ত যতগুলো কেস রয়েছে, চোর পুলিশ সংক্রান্ত যত কেস রয়েছে, প্রত্যেকটা কেস আমি তোমাদের সঙ্গে ডিটেলসে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে ডিসকাস করব। আর প্রথম ক্লাস হবে তোমাদের রবিবারের দিন। প্রত্যেকে কিন্তু সেই ক্লাসে যুক্ত হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে, কারণ টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে স্যার 2 থেকে 3টা প্রশ্ন তোমরা পরীক্ষায় দেখতে পাবে মাস্ট। চলো পরের প্রশ্ন। আচ্ছা, আজকের প্রশ্ন ছিল এই পর্যন্ত। আমাদের 10টা প্রশ্ন ছিল, খুব সুন্দর প্রশ্ন ছিল, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট ছিল, নিউমেরিক টাইপের ছিল। আশা করি তোমরা প্র্যাকটিস সেটটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং কারো যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে অবশ্যই জানাবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, এবং রবিবার কেউ যুক্ত হতে ভুলবে না আমাদের সঙ্গে, অবশ্যই যুক্ত হবে, কারণ সেদিন আমরা চ্যাপ্টার ওয়াইজ আমরা ডিসকাশন করব। তারপর প্রত্যেকে একদিন পর পর আমি তোমাদেরকে শিডিউল বলে দেবো যে কোন শিডিউলে কোন দিনে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করব। আমাদের প্র্যাকটিস সেটও চলবে এইভাবে, মিক্স কোশ্চেনের, প্লাস আমরা চ্যাপ্টার ওয়াইজও দেখে নেব। যেহেতু কখন আমাদের পরীক্ষা হবে গ্যারান্টি নেই, খুব তাড়াতাড়ি হতে পারে, সেই জন্য আমাদেরকে দুটোই নিয়ে চলতে হবে। প্র্যাকটিস সেট অবশ্যই গুরুত্বপূর্ণ সেট, তার সঙ্গে কনসেপ্টটাও গুরুত্বপূর্ণ। এবং তোমরা যদি চাও যে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট শিখবো, আমার কাছে সময় আছে, যারা শুধু পড়াশোনার দিকেই ফোকাস রেখেছো, অন্য কোনো কাজ নেই, তাহলে তারা আমার এসএসসি জিডির আমি এই চ্যানেলের উপরে প্লে লিস্টে যাবে, 56টা ক্লাসের আমার প্লে লিস্ট রয়েছে, সেখানে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টার আমি টাইপ ওয়াইজ একেবারে পুরো ডিটেলসে বুঝিয়ে রেখেছি, একবারে ভেঙে ভেঙে, সেখান থেকে তোমরা আপাতত দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলো তোমাদেরকে ভালো লাগবে এবং কিছু শিখতে পারবে। তাহলে চলো আবার তোমাদের সঙ্গে স্যার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।